তো হ্যালো এভরিওয়ান, পিএইচপির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা পিএইচপির এই পর্বে পিএইচপি সম্বন্ধে কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব পিএইচপিতে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স কী হয়। গত পর্বে আমরা ফাংশনের বিভিন্ন টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো ঠিক সেরকমভাবেই আজকে আমরা জানবো যে পিএইচপিতে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স কী হয়। তো চলুন শুরু করা যাক। তো ক্লাসটি শুরু করার পূর্বে আপনাদের জন্য ছোট্ট একটা নিউজ। রিসেন্টলি ওয়েবগ্রাউন্ডে আমি কমপ্লিট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ পিএইচপি আর লারাভেলের উপরে একটা কোর্স শুরু করেছি। তো আপনারা যদি চান যে পিএইচপি লারাভেলের উপরে একটা ভালো গাইডেন্স পেয়ে নিজেকে কর্মজীবনে প্রতিষ্ঠিত করতে, তাহলে আপনারা একবার এই পেজে ভিজিট করতে পারেন। এই দেখুন, এখানে ইউআরএল লেখা রয়েছে webground.in/courses/php-laravel। এই ইউআরএলটা আমি ট্রাই করবো আপনাদের যে কমেন্ট বক্স আছে সেখানেও দিয়ে দেওয়ার, বাট আপনারা শুধুমাত্র অ্যাড্রেস বারে webground.in লিখবেন, তারপরে ওখান থেকে কোর্সসমূহ পেজে চলে আসবেন, তাহলেই দেখবেন এখানটাতে আপনি পৌঁছে যাবেন। আর এখানটাতে কোর্সের সমস্ত বিস্তারিত রয়েছে, যে কী কী কোর্স করানো হচ্ছে, কোর্সে কী কী টপিক থাকবে, সমস্ত কিছু বিস্তারিত আপনি এখানটাতে পেয়ে যাবেন। প্লাস কীভাবে কোর্সে জয়েন করবেন সেটার জন্য আপনি এখান থেকে হোম পেজে চলে যান। হোমে যাওয়ার পরে দেখবেন নিচে একটা সেকশন রয়েছে কীভাবে কোর্সে জয়েন করব। জাস্ট একটু নিচের দিকে এসে এই যে কীভাবে কোর্স শুরু করবেন, এখানে একটা সম্পূর্ণ ভিডিও দেওয়া রয়েছে। আপনি চাইলে ভিডিওটিও দেখতে পারেন, বা এরকম স্টেপ বাই স্টেপ প্রসিডিওর ফলো করলেই আপনি সেটা পেমেন্ট করে দিতে পারবেন। তো অনেক স্টুডেন্টসরাই এনরোল করছেন, তাদের কাছ থেকে খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি। তো আশা করি আপনারও ভালো লাগবে। তো চলুন আমরা আবার ক্লাস টপিকে ফিরে যাই। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাবো হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে জ্যাম্প, তারপরে হচ্ছে htdocs, তারপরে হচ্ছে পিএইচপি ক্লাসেস, আর তারপরে একবারে নিচের দিকে চলে আসুন। আজকে আমাদের ক্লাস হচ্ছে 51, তাই তো? তাই গত পর্বগুলোর মধ্যেই আমরা কি করব, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করলাম, Ctrl+C করে Ctrl+V করে নিলাম, একটা কপি রেডি হয়ে গেল। F2 বাটনটাকে প্রেস করলাম, রিনেম করলাম, এটাকে জাস্ট 51 করে দিলাম, হয়ে গেল। তো চলুন এবার আমরা জ্যাম সার্ভারটাকে ওপেন করে নিই, আর পাশাপাশি VS কোডটাকে ওপেন করে নিই। তো দেখুন আমরা জ্যাম সার্ভার ওপেন করে ফেলেছি, আর পাশাপাশি এগুলোকে স্টার্ট করে ফেলেছি অ্যাপাচে আর MySQLকে, আর পাশাপাশি VS কোডকেও ওপেন করে ফেলেছি। তো চলুন আমাদের ফোল্ডারটাকে আমরা এখানটাতে নিয়ে চলে আসি। তার জন্য আমরা ফাইলে ক্লিক করব, অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস। দেন এখান থেকে চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে। আপনি দিস পিসি থেকেও যেতে পারেন, দিস পিসি ই ড্রাইভ, তারপরে হচ্ছে আপনার জ্যাম্প, তারপরে হচ্ছে htdocs, কোথায় গেল htdocs, তারপরে হচ্ছে পিএইচপি ক্লাসেস। দেন একবারে নিচে এসে 51টাকে চুজ করুন, অ্যাডে ক্লিক করুন, ইএসএ প্রেস করুন। দেখুন এখানটাতে চলে আসবে, আমি এখানটাতে প্রেস করলাম। আর আমরা এখান থেকে ক্লাস 7টাকে ফর দ্য মোমেন্ট বন্ধ করে দিচ্ছি। এটা আমাদের পেইড কোর্সের অ্যাকচুয়ালি একটা ক্লাস। তো আমি এটাকে রাইট ক্লিক করলাম। দেখুন পুরো ফোল্ডারটার উপরে একটা রাইট ক্লিক করবেন, করার পরে রিমুভ ফোল্ডার ফ্রম ওয়ার্কস্পেস। আমি ক্লাস 7টা চাই না। তো আমাদের এখানে দেখুন 51 ক্লাসটা চলে এসেছে, ঠিক আছে? তো এটার মধ্যে index.php রয়েছে, এটাতে ডাবল ক্লিক করলাম। আর যেগুলো বেসিক জিনিসগুলো থাকার, যেরকম ডিক্লেয়ার স্ট্রিক্ট টাইপস ইকুয়াল টু 1, এটা থাকলো। আর বাদবাকিগুলোকে ফর দ্য মোমেন্ট আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? তো সেভ করলাম। সব কিছু রিমুভ হয়ে গেছে। আমি জাস্ট ডিক্লেয়ার স্ট্রিক্ট টাইপটাকে রাখতে চাইছি। আর জাস্ট এখানটাতে একটা ইকো করে নিন, ইকো ডাবল কোটেশনের মধ্যে আপনি দিয়ে দিন হ্যালো, একটা সেমিকোলন দিয়ে দিন, Ctrl+S করে সেভ করলাম। তো চলুন আমরা ফাইলটা রান হচ্ছে নাকি একবার দেখে নিই। তো তার জন্য আমরা ফায়ারফক্স ব্রাউজারটাকে ওপেন করে নেব। তো ফায়ারফক্সকে ওপেন করার পরে আপনি অ্যাড্রেস বারের মধ্যে localhost/phpclasses/class51 দিয়ে এন্টার প্রেস করুন। দেখুন এখন হ্যালো মেসেজটা চলে এসেছে, মানে সমস্ত দিক থেকে আমাদের পুরো স্ক্রিপ্ট রেডি। তো এবার আমরা দেখব যে পিএইচপিতে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স কী হয়। দেখুন আমরা ফাংশন শিখেছিলাম গত পর্বগুলোতে। তো ফাংশন করার পরে আমরা কী করেছিলাম, আমরা প্যারামিটার আর্গুমেন্ট পাস করতাম, তাই না? তো মনে করুন এখানটা একটা ফাংশন আমি ক্রিয়েট করলাম, যে ফাংশন গেট মাই নেম, ঠিক আছে? তো এই ফাংশনটা একটা আপনার কাছ থেকে আর্গুমেন্ট নেবে, তাহলে আমাকে এখানে একটা প্যারামিটার দিতে হবে। তো মনে করুন এটা একটা স্ট্রিং টাইপের ভ্যালু নেবে, তাই আমি এখানে লিখলাম স্ট্রিং, আর আমি এখানটাতে লিখলাম $নেম, ঠিক আছে? এটা নেবে। আর এই ফাংশনটা কী করবে বলুন তো, জাস্ট আমার নামটাকে এখানটাতে ইকো করবে, তাই ইকো $নেম করে দিচ্ছি, ইকো $নেম করে দিলাম। আর যেহেতু এ কোনো কিছু রিটার্ন করছে না, আমি এখানটাতে কী করতে পারি, এখানে কোলন ভয়েড লিখতে পারি। এই জিনিসগুলো করবেন, এগুলো জাস্ট মডার্ন পিএইচপির মধ্যে এভাবে যদি আপনি টাইপ ইন্টিং করে দেন তাহলে ভালো, কারণ এগুলো যদি আপনারা পরবর্তীকালে কখনো লারাভেল শেখেন তখন দেখবেন ডেভেলপাররা এই সিনট্যাক্সটাকে সবথেকে বেশি প্রিফার করেন। আর ঠিক এই কারণেই আমরা টাইপটাকে স্ট্রিক্ট করে রেখেছি। তো এবার মনে করুন এখানে একটা করলাম, বা এটা অ্যাকচুয়ালি সেট মাই নেম করলেও হতো, বাট ঠিক আছে, আপনাদেরকে শেখানোর জন্য ফর দ্য মোমেন্ট আমি এটা করে রেখেছি। তো এইবার মনে করুন আমি এখানটাতে এই ফাংশনটাকে যদি এখন কল করি গেট মাই নেম, আর এই যেহেতু একটা প্যারামিটার এখানে আমি সেট করে রেখেছি, তাহলে আমাকে একটা আর্গুমেন্ট পাস করতে হবে। তো আমি ফাংশনটার মধ্যে এরকম একটা আর্গুমেন্ট দিয়ে দিচ্ছি। ফাংশনের প্যারামিটার কি, আর্গুমেন্ট কি, এগুলো আপনারা অলরেডি জানেন, তাই এগুলো নিয়ে বিস্তারিত সব আগের পর্বগুলোতে সব বলা রয়েছে। এবার দেখুন এই ফাংশনটার কাজটা কি, যখনই আমি কল করব এই ভ্যালুটা চলে যাবে হচ্ছে এইখানে,
আর ওটাই আমাকে একো করবে। আর আমি ওই নামটাই এখানে দেখতে পারবো যে নামটা কিনা আমি আর্গুমেন্ট হিসেবে পাস করেছি, তাই না? তো এটাকে সেভ করলাম। চলুন আমরা ব্রাউজারে চলে যাই আর একবার রিলোড করি। এটাকে একটুখানি বড় করে দিলাম আপনাদের দেখার সুবিধার জন্য। আর এবার রিলোডে প্রেস করলাম, দেখুন আমার নামটাই দেখাচ্ছে, ঠিক আছে? তো এইবার মনে করুন এই যে নামটা, এটা আমি ডিরেক্টলি একটা ফাংশনকে দিয়েছি। তো এই নামটাকে আমরা এবার কী করবো, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি। মনে করুন এখানটাতে মাই নেম বলে একটা ভেরিয়েবল তৈরি করলাম, মাই নেম ইজ ইকুয়াল টু, আর এখানটাতে আমি এই নামটা যেটা এখানে দিয়েছিলাম এইটাকে আমি কাট করে আমি এখানটাতে স্টোর করে রাখলাম। এইবার আমরা এই গেট মাই নেমের মধ্যে আগে পুরো নামটাকে পাস করছিলাম, এবার কাকে পাস করব, যেহেতু নামটা এখন একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছি, আমি এই ভেরিয়েবলটাকে মনে করুন এখানটাতে পাস করে দিলাম। তাহলে কি হলো, এই ভেরিয়েবলের ভ্যালুটা কার মধ্যে চলে যাবে, এখন এই নেম বলে ভেরিয়েবলটার মধ্যে। তারপরে ওই নেম বলে ভেরিয়েবলটাকে আমি জাস্ট এখান থেকে শো করিয়ে দিচ্ছি, তাই তো? এটা আপনারা অলরেডি জানেন। তাই আমি যদি এখন এখানে যাই, রিলোডে প্রেস করি, দেখুন সেম আউটপুট আসছে। এইবার যদি আমি এর ভেতরে গিয়ে, এই ফাংশনটার ভেতরে গিয়ে এই নেম বলে ভেরিয়েবলটাকে যদি চেঞ্জ করে ফেলি, তাহলে কি এই বাইরের নেমটা কি চেঞ্জ হওয়ার কথা? কারণ দেখুন এই যে নেমটা, যেটা আমার নামটা ডিসপ্লে করছে, এটা আসছে কোথা থেকে? এটা তো আসছে এই নেম বলে ভেরিয়েবলটা থেকে, তাই না? কারণ এই মাই নেম বলে ভেরিয়েবলটাকে আমি এখানে পাস করলাম, তারপরে এই মাই নেমটা কার মধ্যে চলে গেল, এই নেমের মধ্যে, তারপরে সেই নেমটাকেই কিন্তু এখানটাতে দেখালো, তাই না? তাই আমি যদি এইখানটাতে এসে এরকম করে দিই যে ডলার নেম ইকুয়াল টু, মনে করুন এইটা করে দিলাম, তাহলে বলুন তো এইখানটাতে আসা ধরুন কী হবে? এখন ডলার নেমের মধ্যে আগে কি ভ্যালু ছিল? এইখানে আসা পর্যন্ত ভ্যালুটা কী ছিল? যখন ডলার নেম এইখানে ছিল তখন ভ্যালুটা কিন্তু এইটাই ছিল, অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা ছিল সেটাই এই নেমের মধ্যে ছিল। কিন্তু যখনই ফাংশনটার ভিতরে ঢুকলো, আমি কি করলাম, ডলার নেমের যে ভ্যালুটা সেটা একটা অন্য আরেকটা ভ্যালু দিয়ে দিলাম, আর তারপরে ওই ভ্যালুটাকেই আমি এখন এখানে দেখাচ্ছি। তার দরুন কী হবে, ইকো আমি এখন কি আমার এই নামটা দেখতে পারবো না আমার এই নামটা দেখতে পারবো বলুন তো? ঠিক এই নামটা দেখতে পারবো। এইবার যেহেতু আমি ফার্স্টে আগে একটু রান করে দেখাই, চলুন এটাকে সেভ করলাম, আমি এখানে যাব আর রিলোডে প্রেস করব, দেখুন এখন নামটা চেঞ্জ হয়ে গেল। এইবার বলুন তো, যেহেতু আমি এই ভেরিয়েবলটাকে পাস করেছিলাম এই ফাংশনটার মধ্যে, আর তারপরে এই ভেরিয়েবলটাই অ্যাসাইন হলো এই ভেরিয়েবলটার মধ্যে, তারপরে ভিতরে ঢুকে আবার এই ভেরিয়েবলটাকে আমি চেঞ্জ করলাম, তাহলে কি পরোক্ষভাবে এই বাইরের এই ভেরিয়েবলটাও কি চেঞ্জ হয়ে যাওয়ার কথা? না, চেঞ্জ হওয়ার কথা নয়। দেখুন আমি এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার পরে আমি যদি মাই নেমকে এখানটাতে আবার ইকো করি, ইকো মনে করুন মাই নেম, আর একটা কাজ করি, এখানে একটা /n দিয়ে দিই বা একটা ব্রেক দিয়ে দিই। তো এখানটাতে আমি করলাম আলাদা করে ইকো দিয়ে দিলাম, ইকো জাস্ট বিআর ট্যাগটাকে আমি এখানটাতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এখানটাতে ইকো মাই নেম করলাম। তাহলে হিসাব মতো আপনারা হয়তো ভেবে থাকবেন যে এখানে যেহেতু আমি রাজ করে দিয়েছি তাহলে হয়তো বাইরেরটাও হয়তো চেঞ্জ হয়ে যাবে, বাট না, সেরকমটা হবে না। দেখুন আমি যদি এখন রিফ্রেশে প্রেস করি, উপরের ফাংশনটা যখন কল হয়েছে সেটা রাজ মেসেজটা দেখাচ্ছে, আর নিচেরটায় রাজদীপ মজুমদার দেখাচ্ছে, তাই না? তো এইটা কি করে হলো? কারণ আপনি যখন কোনো একটা ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবলকে পাস করেন, তখন এই ফাংশনটার মধ্যে, কারণ দেখুন আপনি এই ফাংশনটাকে যখন এই ভেরিয়েবলটা দিচ্ছেন, এই ভেরিয়েবলটা আবার কার মধ্যে যাচ্ছে, এই নেমের মধ্যে যাচ্ছে, তাই তো? তাই যখন এই ফাংশন এই ভেরিয়েবলের ভ্যালুটাকে এই নেমকে দিচ্ছে, তখন ও শুধুমাত্র ভ্যালুটাকে দিচ্ছে, এই ভেরিয়েবলটাকে কিন্তু দিচ্ছে না। তাই আপনি মনে করতে পারেন যে যখন গেট মাই নেম এই ভেরিয়েবলটাকে যখন নেমকে দেয়, তখন ও ঠিক এইরকমভাবেই দেয় যেভাবে কিনা আমরা একটু আগে করেছিলাম। এই যে জাস্ট ও একটা ভ্যালুটাকে এখানটাতে দিয়ে দিল। এবার এই ভ্যালুটা কার বা এই ভ্যালুটা কোথা থেকে এসছে সেটা কিন্তু এই নেম বলে ভেরিয়েবলটা কিন্তু জানেই না, ঠিক আছে? তাই ঠিক সেই কারণে আপনি এটার ভিতরে এসে নেমকে যতই চেঞ্জ করুন না কেন, এটা কিন্তু এই মাই নেমের উপরে এফেক্ট ফেলে না। আর এর জন্য এইটাকে বলা হয় কল বাই ভ্যালু, অর্থাৎ যখন একটা ফাংশন কল হয় আর তার ভিতরে যদি একটা ভেরিয়েবলকে দেওয়া হয়, ফাংশনটা কী করে, এই ভেরিয়েবলের শুধুমাত্র ভ্যালুটাকে এই নেম বলে ভেরিয়েবলটার মধ্যে দিয়ে দেয়, ঠিক আছে? আর সেই কারণে যেহেতু ও ভ্যালু পাচ্ছে, তাই ও ভিতরে ঢুকে যখন নেম ফাংশনটাকে আবার চেঞ্জ করছে, তখন ও তো জাস্ট ভ্যালুটাকে চেঞ্জ করছে, তাই না? ভেরিয়েবলটাকে তো চেঞ্জ করছে না। তাই তার ধরুন দেখুন বাইরের ভেরিয়েবলের উপরে কিন্তু এফেক্টটা পড়ে না, ঠিক আছে? এইবার কোনো সময় আমাদের প্রয়োজন হলেও হতে পারে যে আমরা চাইছি যে আমি যখন এই ফাংশনটার মধ্যে আমি মাই নেমটাকে দেব, তো ভিতরে যাওয়ার পরে কেউ যদি এই ভেরিয়েবলটাকে যদি চেঞ্জ করে, অর্থাৎ এখন কি হচ্ছে, মাই নেমটাকে আমি এখানে দিলাম, মাই নেমের ভ্যালুটা কার কাছে যাচ্ছে, নেমের কাছে যাচ্ছে, তারপরে ভিতরে ঢুকে আমি নেমটাকে চেঞ্জ করলাম, যেহেতু এটা কল বাই ভ্যালুতে যাচ্ছে তাই এখানটাতে কোনো চেঞ্জেস হওয়ার কোনো চান্সেসই নেই। বাট আমি যদি চাই যে এখানটাতে এই নেমটা চেঞ্জেস হওয়ার সাথে সাথে বাইরের এর মাই নেমটাও চেঞ্জ হয়ে যাবে,
তাহলে আমাকে কি করতে হবে? তো তখন আমাকে অ্যাজ এ রেফারেন্স হিসাবে এই ভেরিয়েবলটাকে পাঠাতে হবে। দেখুন, এখন আপনি যখন এইখানে যখন প্যারামিটারটা ক্রিয়েট করেছিলেন তখন এখানটাতে কি বলেছিলেন বলুন তো, যে এই নেম হচ্ছে একটা প্যারামিটার যে কিনা একটা আর্গুমেন্ট হিসাবে শুধুমাত্র ভ্যালুটাকে নেবে। এটা নোট করবেন যে শুধুমাত্র ভ্যালুটাকে নেবে। তাই যখন আপনি এই ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবলকে দিচ্ছেন, ও কিন্তু কোনো ভেরিয়েবলকে নিচ্ছে না। এই নেম বলে ভেরিয়েবলটা তখন কি নিচ্ছে? এই ভেরিয়েবলের এই ভ্যালুটাকে নিচ্ছে। ঠিক আছে? এইবার যখনই আপনি চাইবেন যে না, এই ভেরিয়েবলটা ওর ভ্যালুটাকে না নিয়ে যদি ভেরিয়েবলটা রেফারেন্সটাকে নিয়ে নেয়, তাহলেই তো আমি ভিতরে গিয়ে যদি এটাকে চেঞ্জ করি তাহলে এই ভেরিয়েবলটাও চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি এরকম একটা রেফারেন্স নিতে চান যে এই নেম এখন আর ভ্যালু নয়, এখন থেকে একটা ভেরিয়েবলের রেফারেন্স নেবে, তখন এই ভেরিয়েবলটার আগে অর্থাৎ যে প্যারামিটারটা লিখেছেন তার আগে একটা অ্যাম্পারসেন্ট সাইন দিয়ে দিন। ঠিক আছে? তাহলে এই নেম বলে ভেরিয়েবলটা এখন কিন্তু আর ভ্যালুকে নেবে না, ও কী নেবে? এখন রেফারেন্সকে নেবে। অর্থাৎ আপনি এখানে যে ভেরিয়েবলটা দেবেন সেই ভেরিয়েবলের রেফারেন্সটাকেও নিয়ে রাখলো। তাই পরবর্তীকালে যদি আপনি এখানটাতে নেমকে চেঞ্জ করেন, পরোক্ষভাবে কিন্তু এটা বোঝাচ্ছে এই মাই নেমটাও চেঞ্জ হবে। ঠিক আছে? যেহেতু এখন এই নেমটা এটার রেফারেন্সটা নিচ্ছে। রেফারেন্স বলতে বোঝায় মেমোরি অ্যাড্রেসটা, অর্থাৎ এই মাই নেমটা যেই মেমোরি অ্যাড্রেসটা নিয়ে রয়েছে সেই সেম মেমোরি অ্যাড্রেসটা এখন এই নেমটাও নিয়ে রয়েছে। তাই নেমকে চেঞ্জ করা মানে এখন মাই নেমকেও চেঞ্জ করা বোঝাবে। ঠিক আছে? তাই দেখুন আমরা এটাকে সেভ করলাম। এইবার চলুন এটাকে সেভ করে আমি জাস্ট আউটপুটটাকে একবার দেখি, একবার রিলোডে প্রেস করি। দেখুন দুটো জায়গাতেই রাজ হয়ে গেছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সের মধ্যে ডিফারেন্স। মাঝে মাঝে কিন্তু আপনার এই জিনিসটাকে খুব কাজে লাগবে, কারণ আমরা এতদিন পর্যন্ত যেগুলো করে এসেছি সেগুলো কল বাই ভ্যালু হিসাবে করে এসেছি। বাট কখনও যদি আপনার এরকম প্রয়োজন মনে হয় যে আমি একটা বাইরে থেকে যে ভেরিয়েবলটাকে আমি পাস করলাম একটা ফাংশনের ভিতরে গিয়ে আমি ওই সেম ভেরিয়েবলটাকে চেঞ্জ করবো ডিপেন্ডিং অন সাম লজিক, তো তখন আপনার এই কল বাই রেফারেন্সটা কিন্তু খুব কাজে লাগবে। তো এটা করার সময় একটু লক্ষ্য রাখবেন যে কল বাই রেফারেন্সে অ্যাম্পারসেন্টটা কিন্তু আপনি যখন প্যারামিটারটা ডিক্লেয়ার করছেন সেখানেই দেবেন। অনেকে এইখানটাতে অ্যাম্পারসেন্টটা দেন, তো সেটা নয়, আপনাকে জাস্ট প্যারামিটারের মধ্যে দিতে হবে। তো এর পরবর্তী পর্বে আমরা ভেরিয়াডিক ফাংশন দেখবো, কিন্তু ভেরিয়াডিক ফাংশন দেখার আগে অ্যাকচুয়ালি আমাদের অ্যারেটা শিখে নিতে হবে। আমি ভেবেছিলাম যে ফাংশন হয়ে যাওয়ার পর আপনাদেরকে অ্যারেটা শেখাবো, বাট যেহেতু ভেরিয়াডিক ফাংশন এখন আমাকে শেখাতেই হবে, কিন্তু তার আগে ওটাকে বোঝার জন্য আপনাদেরকে অ্যারেটা শিখতে হবে। তাই এর পরবর্তী পর্বটা হবে অ্যারে নিয়ে। তো আশা করি আজকের এই টপিকটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।